নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপি দেবেন্দ্র ফডনবিস। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। 2014 এবং 2019 সালে বিধানসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন দেবেন্দ্র ফডনবিস। যদিও 2019-এর বিধানসভা ভোটের পর মাত্র 5 দিন মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন দেবেন্দ্র। देवेंद्र सरिता गंगाधरराव फडणवीस ईश्वर साक्ष शपथ घेतो की कायद्याद्वारे स्थापित झाले आहे अशा भारताच्या संविधानाबद्दल मी खरी श्रद्धा व निष्ठा बाळगेन। मी भारताची सार्वभौमता व एकात्मता उन्नत राखीन। मी महाराष्ट्र राज्याचा मुख्यमंत्री म्हणून माझी कामे। বিধানসভা ভোটের ফল বেরোনোর 11 দিন পর মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনের আপাতত সমাপ্তি। মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিলেন দেবেন্দ্র ফডনবিস। উপমুখ্যমন্ত্রী পদে বসলেন একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার। মহারাষ্ট্র বিধানসভা ভোটে এবার দারুণ ফল করেছে মহাজোটী জোট। বিজেপি একাই পেয়েছে 132টি আসন। একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিন্ডে সেনা পেয়েছে 57টি আসন ও অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি পেয়েছে 41টি আসন। মুম্বাইয়ের আজাদ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ সহ কেন্দ্রের সরকার, এনডিএ ও বিজেপির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ছিলেন এনডিএ সরকারের মুখ্যমন্ত্রীরাও। জোটের সতীর্থদের অনুরোধেই একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে উপমুখ্যমন্ত্রী পদে বসতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল তারকা সমাবেশ। সচিন তেন্ডুলকর, রণবীর কাপুর, মাধুরী দীক্ষিত, সলমান খান, শাহরুখ খানের মতো বিনোদন ও ক্রীড়া জগতের ব্যক্তিত্ব শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত 23শে নভেম্বর ভোটের ফল বেরোনোর পর থেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা নিয়ে টানাপোড়েন চলছিল। সরকার গড়তে বিজেপির দরকার হতো না একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সমর্থন। কেবল এনসিপি অর্থাৎ অজিত পাওয়ারের দলের সমর্থন নিয়েই অনায়াসে ম্যাজিক সংখ্যা 145 পার করে যেত বিজেপি। অন্যদিকে মহারাষ্ট্রের ভোট প্রচারে একনাথ শিন্ডেকেই প্রচারের মুখ হিসেবে বেছে নিয়েছিল মহাজোটী জোট। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে একনাথ শিন্ডের নাম বারবার উঠে আসছিল শিবসেনার তরফে। শেষমেশ মুখ্যমন্ত্রিত্বের জট কাটাতে নির্মলা সীতারামন ও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে বিজেপি। অবশেষে তা থেকেই বিজেপি ও শিন্ডে সেনার মধ্যে রফাসূত্র মিলেছে বলে অনুমান। তবে বিরোধের বীজ রয়েই গেল। কোথায় কি পরিস্থিতিতে তার সামনে আসবে সেটাই এখন দেখার। কলকাতা টিভি। উপনির্বাচনে শাসকের কাছে ধরাশায়ী বিরোধী। 26-এর নির্বাচনের আগে বাংলায় ফ্যাক্টর কোনটা? বাংলাদেশ ইস্যুতে রাজপথে ঝড় তুললেও বঙ্গ বিজেপিতে সদস্য সংগ্রহ কাটা। উপনির্বাচনে 6-6 তৃণমূলের। শাসক দলের সামনে দিশাহারা বিরোধীরা। আরজিকর কাণ্ডের পর একজোটে লাগাতার রাজনৈতিক আক্রমণ সামলে ভোটযন্ত্রে ঘাসফুল ফোটাতে সক্ষম তৃণমূল নেতৃত্ব। আর 26-এর আগে এটাই বাড়তি অক্সিজেন যোগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, যার সামনে ক্রমশ ফ্যাকাশে হচ্ছে মূল বিরোধী বিজেপি। তাদের সামনে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট, যার সময়সীমা 15 দিন বাড়িয়ে 15ই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। কিন্তু 1 মাসের বেশি সময় কেটে গেলেও লক্ষ্যের ধারে কাছে পৌঁছতে পারেনি পদ্ম শিবির। বঙ্গ বিজেপির দাবি, এখনো পর্যন্ত মোট 22 লক্ষ মানুষ বিজেপির সদস্যপদ নিয়েছেন, যা সাম্প্রতিককালের রেকর্ড। খাতায় কলমে 22 লক্ষ সদস্য সংগ্রহের দাবি করলেও দুশ্চিন্তায় ঘুম উড়েছে নেতৃত্বের, কারণ টার্গেটের ধারে কাছেও পৌঁছানো যায়নি। উল্টে উঠেছে নানা কারচুপির অভিযোগ। জাল সিম ব্যবহার করে সদস্যপদ গ্রহণের অভিযোগ উঠেছে। কোথাও একই ব্যক্তির একাধিকবার সদস্যপদ গ্রহণের অভিযোগ। বঙ্গ নেতৃত্বের সদস্য সংগ্রহে অসহায়তা দেখে হাল ধরতে নেমেছেন সুনীল বানসালের মতো কেন্দ্রীয় নেতারা। প্রায় সব ইস্যুতেই এরাজ্যে তৃণমূল বিরোধিতার প্রধান মুখ বিজেপি। পথে নেমে আন্দোলন থেকে সোশ্যাল মিডিয়ায় জোর টক্কর। তাও কেন ভোট মেশিনে পদ্ম ফোটাতে বারবার ব্যর্থ হচ্ছেন বাংলার বিজেপি নেতারা? রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলায় এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে পালে হাওয়া টানতে মরিয়া গেরুয়া শিবিরের রাজ্য নেতারা। সাধু সন্ত সন্ন্যাসীদের রাজপথে জড়ো করে হিন্দুত্ববাদী আবেগ একজোট করার মরিয়া প্রয়াস চলছে। যদিও 26-এর নির্বাচনের আগে শুভেন্দুদের এই স্ট্র্যাটেজি আদৌ সহায়ক হয়ে উঠবে কিনা তা নিয়ে উঠছে জোরালো প্রশ্ন। কলকাতা টিভি। সদস্য সংগ্রহের টার্গেট থেকে বহু দূরে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মান রক্ষার প্রশ্নে জিততে পারবে রাজ্য নেতারা?
সদস্য সংগ্রহ মিশন এখন গলার কাঁটা রাজ্য বিজেপির। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইজ্জত কা সওয়াল। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের একটা অংশ বাদ দিলে সেভাবে সদস্য সংগ্রহ করা যায়নি। আবার পূর্ব মেদিনীপুর ছাড়া অন্যান্য জেলায় তেমন সাড়া পাননি বঙ্গের নেতারা। সংগঠনের নেতা থেকে বিধায়ক, সাংসদকে নামিয়ে দেওয়া হয়েছে সদস্য সংগ্রহ অভিযানে। নেতাদের দেওয়া হয়েছে বিশেষ অফার, অন্তত 100 সদস্য দিতে পারলেই মিলবে জেলা স্তরের দলের একটি পদ। বিজেপি বিধায়কদেরও 5 থেকে 10,000 নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রাও দেওয়া হয়েছে। রাজ্যে বিজেপির সাংগঠনিক দৈন্যদশা এভাবে দেখতে পেলেও তা স্বীকার করতে চাইছেন না বিজেপির রাজ্য নেতারা। কেন এই দুরবস্থা রাজ্যের প্রধান বিরোধী দলের? রাজনৈতিক মহলের একাংশের মতে, মানুষ আর আবেগে গা ভাসাচ্ছেন না। প্রধান বিরোধী দল হওয়ার পর যে আবেগ তৈরি হয়েছিল সাধারণের মধ্যে, সেটা এখন আর নেই। সচেতন মানুষ দেনা পাওনার হিসেব কষে সরে দাঁড়িয়েছেন। তাই বঙ্গ বিজেপি লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছে। নয়াদিল্লির নির্দিষ্ট করে দেওয়া টার্গেটের দোরগোড়াতেও পৌঁছতে পারেনি এ রাজ্যের বিজেপি। তাই এখন সহ্য করতে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের মুখঝামটা। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে পালে হাওয়া টানতে মরিয়া গেরুয়া শিবিরের রাজ্য নেতারা। সাধু সন্ত সন্ন্যাসীদের রাজপথে জড়ো করে হিন্দুত্ববাদী আবেগ একজোট করার মরিয়া প্রয়াস চলছে। যদিও লক্ষ্যে পৌঁছতে শুভেন্দুদের এই স্ট্র্যাটেজি আদৌ সহায়ক হয়ে উঠবে কিনা তা নিয়ে উঠছে জোরালো প্রশ্ন। কলকাতা টিভি। ধর্ষণ খুনের 119 দিন অতিক্রান্ত। দ্রুত তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতে এবার সরাসরি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির শরণাপন্ন হতে চলেছে আরজি করে নির্যাতিতার পরিবার। রাজ্যের বিরুদ্ধেও একাধিক ক্ষোভে ফের পথে নামছে নির্যাতিতার বাবা মা। আরজি করে কর্মরত পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের 119 দিন অতিক্রান্ত। বিচার দুরস্ত, সঠিকভাবে এগোচ্ছে না তদন্ত। তাই এবার দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির শরণাপন্ন হতে চায় আরজি করে নির্যাতিতার পরিবার। আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে, কি পরিস্থিতি আছে, বিচার এখনো আমরা কোন রকম তদন্তই ঠিক মতন হয়নি। বিচার তো এখন অনেক দূরের ব্যাপার। প্রধানমন্ত্রী এবং আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি। শুধু তদন্তে অসন্তোষ নয়, পরিবারের ক্ষোভের মুখে রাজ্য। আন্দোলন থেমে যাওয়ায় সরকার পুরনো চেনা মেজাজে ফিরেছে, তাই ফের প্রতিবাদে নামার সিদ্ধান্ত। পুরনো ফর্ম যেটা আর কি, সেখানে ফিরেছে। যেমন অভিক বিরূপাক্ষকে আবার স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। এ সমস্ত যেহেতু আন্দোলন থিতিয়ে গেছে বলেই সরকার এই সাহসটা পাচ্ছে। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা, বিক্ষোভ মিছিল হবে, সেখানেও আমরা যোগ দেব। অপরাধ স্থলে উপস্থিত সন্দেহভাজনদের প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ পরিবারের, দেখা গেছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে। আরজিকর কাণ্ডে জড়িতদের দ্রুত কড়া শাস্তির দাবিতে সরব হয়েছে বাংলার সাধারণ মানুষ। তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। প্রায় 4 মাস কাটতে চলা ঘটনার বিচার চলছে শীর্ষ আদালতে। তদন্ত বিচারে এখনো পর্যন্ত সন্তুষ্ট নয় পরিবার। বিচার পেতে অবশেষে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চান নির্যাতিতার বাবা মা। কবে মিলবে বিচার? হন্যে হয়ে উত্তরের খোঁজ অসহায় পরিবারের। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে যে খবরের দিকে নজর রাখবো, মামলা নিষ্পত্তির নামে পুলিশের টাকা চাওয়ার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত বাগুইআটি থানার পুলিশ সূত্রের খবর, একই পরিবারের সম্পত্তি নিয়ে সিভিল মামলার মীমাংসার নামে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি পারিবারিক বিবাদে দুপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলাকারীকে ডেকে পাঠায়। যে নোটিশের ভিত্তিতে তাকে ডাকে ফরম্যাট নিয়ে বিতর্ক রয়েছে বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। পুলিশকে ভৎসনা আদালতের। রক্ষকে যখন ভক্ষক, তখন মানুষ নিরুপায়। সম্পত্তি নিয়ে মামলার নিষ্পত্তি নামে টাকা চাওয়ার অভিযোগ করল বাগুইআটি থানার পুলিশের বিরুদ্ধে। পারিবারিক বিবাদে দুপক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিত্তিতে মামলাকারীকে ডেকে পাঠায় বাগুইআটি থানার পুলিশ। মামলা নিষ্পত্তির জন্য মামলাকারীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে। সূত্রের খবর, যে নোটিশ দিয়ে পুলিশ মামলাকারীকে ডেকে পাঠায় তার ফরম্যাট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যেখানে তলব পাওয়া ব্যক্তিকে আর কোনোদিন এমন অন্যায় করব না এই মর্মে মুচলেখা দেওয়ার কথা লেখা রয়েছে।
যা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। ঘটনায় বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশ কি করতে চাইছে? 41-এ নোটিশ দেওয়ার আগে বিএনএসএস-এ 35 ধারায় নোটিশ দিয়েছে। কিসের জন্য? এই পুলিশকে আনা হয়েছে কোথা থেকে? এইসব শিখেছে কোথা থেকে? তদন্তের আগেই মুচলেখা দেওয়াচ্ছে। পুলিশকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বন নিচ্ছে। একটা কমিশনারেট এইভাবে কাজ করছে। এবার কমিশনকে জিজ্ঞাসা করব কি করে এমন হচ্ছে। এটা একটা কালচার হয়ে যাচ্ছে দেখছি। পুলিশ কমিশনারকে নির্দেশ দেব এই 35-এ নোটিশের ফরম্যাট পরিবর্তন করার। মধুসূদন বাগ নামে এক পুলিশ অফিসার 35-এ নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে। পুলিশ কমিশনারকে এটা বিচার করতে হবে এই নোটিশ এই অভিযোগের ভিত্তিতে দেওয়া যায় কিনা। এরপর এই ফরম্যাট বদল করতে হবে। পদস্থ অফিসারদের নজর রাখতে হবে এমন অভিযোগের ক্ষেত্রে থানা এইভাবে নাক গলিয়ে এক পক্ষের হয়ে কাজ করতে পারে না। থানাগুলো যাতে এইসব ফরম্যাট বদল করে তা দেখতে হবে পুলিশ কমিশনারকে। বিচারপতি বলেন, কোনো অভিযুক্তের থেকে কোনো তথ্য বা নথি চাইলে তাকে ডাকার একটা পদ্ধতি রয়েছে। আগামী দিনে থানাগুলি যাতে সেই পদ্ধতি মানে সিনিয়র অফিসারদের বিষয়টি দেখার জন্য সতর্ক করল হাইকোর্ট। নাগরিকদের সমস্যার সমাধানে পুলিশ অগ্রণী ভূমিকা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই পুলিশের নামেই উঠেছে টাকা চাওয়ার অভিযোগ। পুলিশের ভূমিকায় রুষ্ট আদালত। পীযূষকান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। 61 দিনে দোষী সাব্যস্ত। জয়নগরের নাবালিকা ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দার। দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেকশন ফাস্ট ট্র্যাক কোর্ট এর বিচারক সুব্রত চ্যাটার্জি বৃহস্পতিবার মুস্তাকিনকে দোষী ঘোষণা করে। তবে মুস্তাকিনকে কি সাজা দেওয়া হবে তা শুক্রবার ঘোষণা করবে আদালত। রায় শুনে এদিন নাবালিকার বাবা দোষীর ফাঁসির সাজা চেয়েছেন এবং যেখানে আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ, দোষীদের সাজার দাবি প্রতিদিনই আন্দোলনে নামছে নাগরিক সমাজ। সিবিআই তদন্তভার হাতে নিলেও এখনো পর্যন্ত মামলার কিনারা করতে পারেনি তারা। সেখানে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দ্রুত বিচারে আশায় আলো দেখছে নির্যাতিতার পরিবার। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ আবাসের দুর্নীতির পাহাড় প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তালিকায় নাম উঠছে পাকা বাড়ির মালিকদের। অভিযোগ নতুন নয়, আবাস দুর্নীতিকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমি আপনাদেরকে বলছি, যাদের ঘরের তালিকায় নাম আছে, সরকারি টাকা নিতে 1 পয়সা কাউকে দিতে হয় না। আপনারা কাউকে একটা টাকা দেবেন না। যদি কোনো নেতা, কোনো মেম্বার, কোনো কি বলবো হুনু আপনাদেরকে বলে যে টাকা না দিলে ঘর পাবি না, আমার কাছে চলে যাবেন, ঘর পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনারা যদি টাকা দিয়ে থাকেন, ঘর না করে থাকেন, আপনাদের নামে কিন্তু এফআইআর হবে। এভাবেই আবাসের টাকা নিয়ে ঘর না করলে এফআইআর করার হুমকি দিলেন প্রধান। আবাস নিয়ে পঞ্চায়েত প্রধানের মন্তব্য ঘিরে শোরগোল হাসনাবাদে। হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অলিউল মণ্ডলের বক্তব্যের ভিডিও ভাইরাল, যদিও নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন প্রধান। এখন সর্বপ্রথম তালিকা প্রস্তুতের কাজ চলছে। তো আমার গ্রাম পঞ্চায়েতে আমি চাই যে এই সমস্ত দুর্নীতিগুলো যাতে না হয়, তারা সেই টাকাটা নিয়ে যাতে অন্যদিকে কোনো জায়গায় খরচ না করে ফেলে, যার ফলে তারা মাথার উপর ছাদটা তৈরি করে তাদের পরিবারকে নিয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে, তার জন্য আমার এই কথা। আবাস নিয়ে বিজেপির নিশানায় শাসক দল। আর যখন এই ধরনের দুর্নীতি প্রকাশ্যে আসছে, তখন এই নেতারা মিথ্যা ভাষণ দিয়ে মানুষের আইওয়াশ করে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে। প্রশাসনের উচিত আবাস তালিকাটি একেবারেই ত্রুটিমুক্তভাবে করে যারা যোগ্য তাদেরকে ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা এবং কেন্দ্র সরকারের প্রকল্পকে বাস্তবে রূপ দিতে সহযোগিতা করে। আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে। তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অধীন নরপুর এলাকার বেশ কিছু মহিলা আবাস দুর্নীতির অভিযোগে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ দায়ের করে। সার্ভের সঙ্গে যুক্ত ব্লক অফিসের কর্মী টাকা তুলছেন, এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। ঝাড়গ্রামের মানিকপাড়াতে আবাস যোজনায় অনিয়ম ও বিভিন্ন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঝাড়গ্রাম ব্লক অফিস চত্বরে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনায় যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের তালিকায় নাম নেই, প্রকৃত মানুষের নাম নেই বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।
বাংলা আবাস যোজনা সার্ভে নিয়ে উত্তেজনা, গুপ্তিপাড়ায় প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, বিশেষ গ্রাম সভা স্থগিত। বলাগড় ব্লকের 7টি পঞ্চায়েতে গ্রাম সভার মাধ্যমে আবাস যোজনা ঘরের তালিকা ঘোষণা করা হয়, যার মধ্যে গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতে গ্রাম সভা চলাকালীন ক্ষোভে ফেটে পড়েন তালিকা থেকে বাদ পড়া গ্রামবাসীরা। দক্ষিণ 24 পরগনায় আবাস বিক্ষোভ অব্যাহত। প্রথম পর্বের সমীক্ষার পর সরকারিভাবে প্রকাশিত প্রথম তালিকায় প্রকৃতদের নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে ভেস্তে গেল গ্রাম সভার বৈঠক। নতুন করে সমীক্ষার আশ্বাস ব্লক প্রশাসনের। বিক্ষোভের মুখে পড়তে হলো সরকারি কর্মচারী থেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানকে। দমকলের 1 নম্বর ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাদ পড়ল একাধিক উপভোক্তাদের নাম। পাকা ঘর রয়েছে এমন নাম রয়েছে আবাস যোজনার ফাইনাল তালিকায়। এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ ধুলাউড়িতে। ব্লক আধিকারিকরা সার্ভে করে আশ্বাসের পরেও ঘর না মেলায় ক্ষোভ। শুধু আবাসে বঞ্চিতরাই নয়, এবার আবাস বন্ধুরাও 3 দফা দাবিতে আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দিল। আবাস বন্ধুদের স্থায়ীকরণ, মাসিক বেতন, বকেয়া টাকা ফিরে পাওয়ার দাবিতে ডেপুটেশন। কলকাতা টিভি। দিদিকে বলতে ফোন করে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি আবাস যোজনার ঘর পেলেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান উপভোক্তা। আবাস যোজনায় যোগ্য উপভোক্তা যখন ঘর না পেয়ে বিক্ষোভ প্রতিবাদ করছেন, তখন দেখা গেল উল্টো ছবি। ঘর পেলেন বাদুরিয়া ব্লকের মিলনী নয়াবস্তিয়া গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামের বাসিন্দা বিমল গাই। গাইন দম্পতির বাস ছিল টালির ঘরে। 2018 সালে আবাস যোজনার ঘরের তালিকার নাম নথিভুক্ত করেছিলেন বিমল বাবু। সার্ভে করার পর লিস্ট থেকে বাদ যায় নাম। বছর 2 আগে এবার দিদিকে বলতে ফোন করে আবাস যোজনার ঘর পেলেন বাদুরিয়া দম্পতি। তারপরে জিও ট্যাগ করার সময় আমার নামটা আউট হয়ে যায়। আমি জানতে পারলাম বিশ্বস্ত সূত্রে যে আমার নাম নেই। তখন আমি দিদিকে বলো এই পোর্টালে আমি ফোন করি। ফোন করার পরে আমাকে ওখান থেকে অ্যান্সার দেয়। 2-3 দিন ফোন করলাম, করার পরে ওখানকে আমার সমস্ত বায়োডাটা নেয়, নাম ধাম, পঞ্চায়েত, জেলা পরিষদ বা কোন জেলায় বসবাস করি, গ্রামের নাম, সবই ডিটেলস বায়োডাটা নেয়। নেওয়ার পরে আমাকে বলে যে তোমার বিডিও অফিস থেকে তোমার নাম যাবে। তারপরে বিডিও অফিস ফোন পাই, বিডিও অফিস বলে আপনার ইনকোয়ারি যাবে। তারপর আমার ইনকোয়ারি হয় এবং বর্তমানে যে ইনকোয়ারি লিস্ট আছে তাতে আমার নামটা নথিভুক্ত হয়েছে। এতে আমি খুব খুশি। আপনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ? হ্যাঁ, কৃতজ্ঞ। দলের প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। টাকা ফেরত দেবে বলে বাড়িতে ডেকে 2 মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। খবর পেয়ে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় কামারপুকুর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো আবারও, দলের প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ করছে তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, টাকা ফেরত চাইতে গেলে হুমকি, মারধর। অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মইদুল ইসলাম খান নামে এক ব্যক্তির স্ত্রীকে আইসিডিএস দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। প্রায় 3.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতা সাফিউল্লাহ খানের বিরুদ্ধে। চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইতে গেলে বাড়িতে ডেকে মইদুলকে হুমকি দেয় সাফিউল্লাহ। এমনকি অভিযোগকারীর বাড়ির মহিলাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল নেতা সাফিউল্লাহর বিরুদ্ধে। আজকে ডেট ছিল, আমার মা আমার বউ আনতে গেল টাকা, যেটি বাড়িতে যেতেই এবার মারধর শুরু করেছে। কি জন্য টাকা? ও চাকরি দেবো বলে টাকা নিয়েছিল আমার কাছে। শফিউল্লাহ খান ওরফে মাকুল। এই ঘটনায় মুখ খুলেছেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। পঞ্চায়েতের একজন তৃণমূল কংগ্রেসের সদস্য, সে যেখানে সেখানে টাকা চাইছে এবং টাকা চাকরি না দিতে পারলে টাকা চাইতে গেলে তাকে মারধর করছে এবং এই টাকা ফেরত দেওয়ার জন্যে যখন চাপ দেওয়া হয় তখন 2 লক্ষ টাকার একটা চেক দেয়। এই বাউন্স হয়। এই বাউন্স হওয়ার পরে যখন টাকাটা চাইতে যায়, তার বাড়ির লোকেরা ওই মইদুল ইসলামের মা এবং তার স্ত্রী তখন তাদেরকে মারধরটা করে। এখন বিষয়টা হচ্ছে যে এইভাবে ওরা দীর্ঘদিন তোলাবাজি করে। এই ঘটনায় গোঘাট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগারের বক্তব্য, ব্যক্তিগত ব্যাপার, দোষ করে থাকলে শাস্তি পাবে। দল এই জিনিসকে সমর্থন করে না। কেউ কোথা থেকে
দলের নাম ভাঙিয়ে টাকা তুলবে, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু থানায় অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করে দেখবে। যদি তদন্ত প্রমাণিত হয়, দোষী সাব্যস্ত হয়, তাহলে আইনের পরে চলবে। এই বিষয়ে দলের স্ট্যান্ড, যে অন্যায় করবে সে শাস্তি পাবে। বারবার টাকা চাইতে গেলে অভিযুক্ত তৃণমূল নেতা দুবার দুটি চেক দিয়েছিলেন, কিন্তু সেই চেক বাউন্স করে। এরপর টাকা চাইতে গেলে অভিযোগকারীর মা ও স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং হুমকি দেয় বলে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আক্রান্তদের প্রথমে কামারপুকুর হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক বলে স্থানীয় সূত্রে খবর। কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জানুয়ারির শুরুতেই গঙ্গাসাগর মেলা প্রস্তুতি সরেজমিনের জেলাশাসক সুমিত গুপ্তা। সময়ের মধ্যে বাঁধ নির্মাণ এবং স্নানঘাট তৈরি করাই বড় চ্যালেঞ্জ। সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে মেলার প্রস্তুতি ঘুরে দেখেন জেলাশাসক। জোর কদমে চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে যান জেলা শাসক সুমিত গুপ্তা। এবছর ভাঙনের জেরে 1 থেকে 4 নম্বর রাস্তার স্নানঘাট বন্ধ, তাই গঙ্গাসাগর মেলার আগে সমুদ্র সৈকতে বাঁধ নির্মাণ ও পুণ্যার্থীদের স্নানঘাট তৈরি করাই প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। নতুন করে চালু করা হচ্ছে 5 থেকে 6 নম্বর রাস্তা ও স্নানঘাট। সেই কাজ কিভাবে চলেছে তা খতিয়ে দেখতে সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে জেলা শাসক ঘুরে দেখেন। পাশাপাশি গঙ্গাসাগরের বেনুবন পয়েন্ট ও নামখানা পয়েন্টও ঘুরে দেখেন তিনি। সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। প্রথমে ইরিগেশন দফতর যা কাজ করছে সেটা দেখলাম, জেটিগুলো দেখলাম, তারপরে কুচুবেড়িয়াতে সাগরে যে রিক্লেমেশনের কাজ, তারপরে ওখান থেকে চিমাগড়ি বেনুবন, ওখানে আমাদের জেটিগুলো তৈরি করে ইরিগেশন, সেখানেও ড্রেজিংয়ের কাজ চলছে, তারপরে এখানে নামখানা এই রাস্তা দিয়ে। তো এটাই একটা প্রিপারেশন, এরকম আমাদের মিটিং চলতেই থাকে। জানেন আপনারা 1 মাস হয়তো বাকি আছে আমাদের গঙ্গাসাগর মেলায়। 8 থেকে 15 জানুয়ারি 2025 এই মেলাটি হবে। জানুয়ারির শুরুতেই গঙ্গাসাগর মেলা, তাই রাত দিন এক করে চলছে প্রস্তুতির কাজ। সময়ের মধ্যে পুণ্যার্থীদের জন্য রাস্তা এবং ঘাট তৈরি করতে ব্যস্ত প্রশাসন। গঙ্গাসাগর থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।